নমস্কার। শুরু করছি মজার মানুষ স্বামীজি। স্বামীজির প্রণাম মন্ত্র। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। আর কয়েকদিন বাদে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। ভারতীয় জনমানসে বিশেষ করে যুব সমাজের প্রতি তার অপরিসীম অবদানের জন্য এই দিনটি যুব দিবস হিসাবে পালিত হয়। এই দিন বিভিন্ন জায়গায় তার মহৎ ও দিব্য জীবনের আদর্শকে সামনে রেখে বহু লোককল্যাণকর সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজিকে স্মরণ করা হয়। মজার কাহিনী ও গল্প বলার আগে স্বামীজি সম্পর্কে একটু বলবো, যা হয়তো আপনাদের অনেকেরই জানা। 1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের বিজয় পতাকা তুলেছিলেন। সেখানে এক ছোট্ট বক্তৃতার মাধ্যমে তিনি আমেরিকাবাসীর মন জয় করে নিয়েছিলেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব হলো পরাধীন হয়েও ভারতবর্ষ যে আধ্যাত্মিকতায় মহীয়ান তা তিনি শিকাগো ধর্মসভায় উচ্চ কণ্ঠে ঘোষণা করেছিলেন। আসলে তিনি মৃতপ্রায় পরাধীন ভারতবর্ষকে বিশ্বের দরবারে জাগ্রত রূপে উপস্থাপন করেছিলেন, যা তাকে রাতারাতি বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিল। তার প্রখর ব্যক্তিত্ব, বিভিন্ন বিষয়ে অপরিসীম জ্ঞান, অপূর্ব বাগ্মিতা, বিশেষ করে আধ্যাত্মিক জ্ঞান তাকে ক্রমে জগতের আচার্য রূপে পরিচিতি এনে দিয়েছিল। এই বিশেষ গুণগুলি ছাড়াও তিনি আরও অনেক গুণের অধিকারী ছিলেন। তার মধ্যে একটি হলো তিনি অত্যন্ত মজার মানুষ ছিলেন। সন্ন্যাসী হয়েও তিনি মানুষকে হাসাতে ও হাসতে ভালোবাসতেন। আমি সেই মজার মানুষ স্বামীজিকে আপনাদের কাছে একটু তুলে ধরবার চেষ্টা করব। এখানে থাকছে স্বামীজির জীবনের কিছু মজার কাহিনী ও তার মুখে বলা কিছু গল্প। কাহিনী ও গল্পগুলোকে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন, তাহলে পরবর্তী পর্বগুলো আনতে আগ্রহী হব। আর অবশ্যই পরবর্তী পর্বগুলোতে কোনো ভূমিকা ছাড়াই থাকছে শুধুই মজার মজার কাহিনী ও গল্প। প্রথম কাহিনী, ওস্তাদ খেলোয়াড়। ছোটবেলায় নরেন্দ্রনাথ কাবাডি খেলায় ওস্তাদ হয়ে ওঠে। সে সময় ছড়া কাটত, চুড়ে রং ঠ্যাং, সোনা দিয়ে বাঁধাবো ঠ্যাং, মারবো ঠ্যাংয়ের বাড়ি, পাঠাবো জমের বাড়ি। কুস্তির আঁকড়ায়ও নরেন্দ্রের ঘন ঘন আনাগোনা। প্যাঁচ কষাকষি জমত নরেন্দ্রনাথের সঙ্গে তার রামদাদার। নরেন্দ্রনাথ নবগোপাল মিত্রের জিমন্যাস্টিকের আখড়ায় প্যারালাল বার খেলা শিখতেন। একবার হিন্দু মেলায় নবগোপাল বাবু তার আঁকড়া ছেলেদের নিয়ে গিয়েছিলেন খেলা দেখাবার জন্যে। দলের সভ্য হিসেবে নরেন্দ্র সেখানে গেলেও তিনি রামদাদার ধমকে খেলা দেখাননি। শেষ পর্যন্ত যখন বার খেলা দেখানো হচ্ছিল, নিজেকে সামলাতে পারেন না, তিনিও বারের খেলা দেখাতে ঝাঁপিয়ে পড়েন। সে খেলায় তিনি কিন্তু প্রথম পুরস্কার পান। দ্বিতীয় ঘটনাটি রাজকুমার বাবুর রফা। বন্ধু বান্ধবদের মধ্যে নরেন মধ্যমণি। ও হাজির থাকলে আসর জমে ওঠে। সবার মধ্যে জাগে হাসির হিল্লোল। যে কোনো ঘটনার কৌতুকের দিকটা সবার আগে তার নজরে পড়ত। সে হাসত, সবাইকে হাসাতো। গঙ্গায় সাঁতার কাটা, খেলাধুলা, গল্প গুজবে পরিবেশ আনন্দমুখর করে রাখত। তার সহপাঠী বন্ধু প্রিয়নাথ সিংহ সেসব কাহিনীর বর্ণনা দিয়ে গেছেন। নরেন্দ্রনাথ তাকে ডাকতেন সিঙ্গি বলে। জেনারেল ইনস্টিটিউশন থেকে সেবার বিয়ে পরীক্ষা দেবেন। তাদের মধ্যে হরিদাস চট্টোপাধ্যায় বেশ দরিদ্র, নিয়মিত মাইনে দিতে পারতেন না, কোনো রকমে পরীক্ষার ফি জোগাড় করেছেন। নরেন্দ্র তাকে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, কলেজের কেরানি রাজকুমার বাবুকে ধরে তিনি তার মাইনে মকুব করে দেবেন।
রাজকুমার অবশ্যই একটু নেশা ভাঙ করেন, তবে মানুষটা খারাপ নন। ক্ষেত্রবিশেষে আগেও কোনো কোনো ছাত্রকে মাইনে থেকে নিষ্কৃতি দিয়েছেন, কিন্তু সেদিন বোধহয় কোনো কারণে তার মেজাজ শরীফ ছিল না। নরেন্দ্র যখন তাকে বললেন হরিদাস সম্ভবত মাইনেটা দিতে পারবে না, অনুগ্রহ করে তার মাইনেটা যদি মাপ করে দেন, সে পরীক্ষায় বসতে পারে, পরীক্ষায় বসলে ভালোভাবে পাশ করতে পারবে। রাজকুমার বাবু দাঁত মুখ খিচিয়ে বললেন, তোকে জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না, তুই নিজের চরকায় তেল দিকে যা। জেনে রাখিস, মাইনে না দিলে তাকে পরীক্ষায় পাঠানো হবে না। নরেন্দ্র তার রাগ দেখে স্তম্ভিত হলো। তাছাড়া সবার সামনে তাকে অপমান করা। হরিদাসও অপ্রস্তুত। বাইরে এসে নরেন্দ্রনাথ বন্ধুকে আশ্বাস দিয়ে বলে, তুই ভাবিস না, আমি ঠিক ব্যবস্থা করে দেব। কি করে করবে সেটা নরেনের সমস্যা। সেদিন সন্ধেবেলা সিমলা বাজারের পশ্চিমে একটা গলির কাছে নরেন্দ্রকে ঘোরাফেরা করতে দেখা গেল। মাঝে মধ্যে গলিতে কাদের সঙ্গে যেন ফিসফিস করে কথাও বলে এলো। অন্ধকার বেশ ঘন হয়েছে, সহজে আড়াল দিয়ে গলিতে ঢোকা যায়। একসময় আরাধ্য ব্যক্তি গা ঢাকা দিয়ে গুটি গুটি করে গলিতে ঢুকে পড়লেন। তিনি কি ভূত দেখতে পেলেন? যে তাঁর পথরোধ করে দাঁড়ালো তাকে চিনতে অসুবিধে হলো না। রাজকুমার বাবু গুলির আড্ডায় ঢুকছিলেন, দেখলেন সামনে দাঁড়িয়ে নরেন্দ্রনাথ। রাজকুমারের মুখ শুকিয়ে গেল। ছোঁড়াটা কি সাংঘাতিক! আপোষ নিষ্পত্তিতে কোনো বাধা থাকলো না। রাজকুমার বাবু গুলির আড্ডায় গিয়ে সন্ধ্যা কাটিয়ে আসেন, এ কথা প্রচার হলে চাকরি রাখা দায় হবে। সন্ধির শর্ত অনুযায়ী হরিদাসের মাইনে মকুবটা মঞ্জুর হলো। পরদিন ভোর না হতেই নরেন্দ্র খুশি মনে ব্রাহ্মসঙ্গীত গাইতে গাইতে বন্ধুর বাড়ি হাজির হলেন। বন্ধুর সঙ্গে দেখা হতে নরেন্দ্রনাথ সবিস্তারে বর্ণনা করে কিভাবে রাজকুমার এদিক ওদিক সামলে গলির মধ্যে ঢুকেছিল, কিভাবে নরেন্দ্রনাথকে দেখে চমকে উঠেছিল এবং তার অভিযানের সাফল্য। নরেন্দ্র আর হরিদাসের কি হাসি! তৃতীয় ঘটনাটি সব শালা সাধু। স্বামীজি তখন পরিব্রাজক, বিহার পরিক্রমণ করছেন। এক দারোগার সুনজরে পড়লেন। তখন সেখানে জোর গুজব, সিপাই বিদ্রোহের মতো একটা বড় আন্দোলনের প্রস্তুতি চলেছে। তার মাথায় কি সন্ন্যাসীরা? দারোগার তার তদন্ত করতে পেরিয়েছেন। স্বামীজিকে থামিয়ে দিলেন দারোগা সাহেব। তুম কৌন হ্যায়? কোথায় থাকো? কোথায় চলেছ? স্বামীজি সবিনয়ে জানালেন, খাঁ সাহেব, আমি সাধু মানুষ, খাওয়ার ঠিক ঠিকানা নেই, যেখানে আশ্রয় পাই থাকি। দারোগা ধুমকে বলেন, সাপ শালা সাধু, আমার জানা আছে, চলো আপাতত শ্রীঘরে। স্বামীজি মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, কতদিনের জন্যে খাঁ সাহেব? বাজখাই গলায় খাঁ সাহেব উত্তর দিলেন, তা সপ্তাহ দুয়েক, এমনকি মাসখানেকও হতে পারে। স্বামীজি দারোগার আরো কাছে গিয়ে অনুনয়ের সুরে আবেদন জানালেন, মাত্র 1 মাস খাঁ সাহেব, মেহেরবানি করে ওটাকে বাড়িয়ে মাস 6-এর ব্যবস্থা করতে পারেন না? নিদেন পক্ষে 3-4 মাস। বলে কি লোকটা? তাজ্জব ব্যাপার, স্বেচ্ছায় 6 মাস জেলে থাকতে চায়। দারোগার সুর নরম হয়েছে। জিজ্ঞাসা করেন, তুমি কেন 6 মাস জেলে থাকতে চাও? চাইব না? স্বামীজি বেশ মিষ্টি করেই বললেন, সাধুর জীবন বড় কষ্টের। সকাল থেকে সন্ধে পর্যন্ত অবিরাম হাঁটা, কোনো কোনো দিন কপালে দুমুঠো অন্ন জোটে, আর কতদিন যে অনাহারে কাটাতে হয়, বড় কষ্ট। জেলে থাকলে আর কিছু না হোক শান্তিতে থাকা যায়, দুবেলা দুমুঠো অন্ন তো জুটবেই। গরিবের উপর অনুগ্রহ করে আপনি যদি কয়েক মাস আমাকে জেলে পুরে রাখেন, খুব উপকার হয়। স্বামীজির কথা শুনে খাঁ সাহেবের সব হিসেব ওলটপালট হয়ে গেল। বেটা কিনা স্বেচ্ছায় কয়েক মাস জেলে থাকতে চায়! তখন ধমক দিলেন, ভাগো ভাগো ইহা সে। আজকের মতো মজার মানুষ স্বামীজি এখানেই শেষ করছি। ঠাকুর, মা ও স্বামীজির কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক,
এই কামনা করি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।